বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকে যথারীতি ইতিহাসের পূর্বের ক্লাস ছিল ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশটা আলোচনা করেছিলাম। আজকে ইতিহাস ওই একই অধ্যায়ের একই পত্রেরই ওই বাকি অংশ বা পরের অংশটুকু আলোচনা করার চেষ্টা করবো। আমরা মূলত আলোচনা করতেছিলাম ফরাসি বিপ্লব নিয়ে। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়, ফরাসি বিপ্লব কেন নামকরণ করা হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। এখন এর কারণগুলো, অর্থাৎ বিপ্লব পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা নিয়ে আগের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব সামাজিক এবং রাজনৈতিক অবস্থা নিয়ে। তবে সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করার পূর্বে আমি তিনটা পয়েন্ট লিখছি। সামাজিক অবস্থা আলোচনা করতে গেলে যে মধ্যযুগে যদি আমরা চিন্তা করি, মধ্যযুগে সামন্ত সমাজে যেরকম শ্রেণী বিভেদ কিংবা শ্রেণী বৈষম্য বিরাজমান ছিল, বিপ্লব পূর্বে ফ্রান্সও একই অবস্থায় ছিল। আধুনিক যুগের প্রাককালে ফ্রান্সে মূলত সেরকমই, যেটা বললাম যে এইরকমই বিপ্লবের সময়টাতে বা বিপ্লবের পূর্বে থেকে ফ্রান্সে এইরকম শ্রেণী বিন্যাস ছিল। এটা যদি দুই ভাগে আমরা ভাগ করি, সেটা হলো একটা হলো অধিকারভুক্ত শ্রেণী, একটা হলো অধিকার হারা শ্রেণী। অধিকারভুক্ত শ্রেণী বা অধিকারভোগী শ্রেণী যারা ছিল তারা হলো, প্রথমেই যদি যাদের নাম উল্লেখ করবো, তারা হলো যাজক শ্রেণী, যেটাকে আমরা ফার্স্ট স্টেট বলছি। আর অধিকার হারা শ্রেণী যদি আমরা বলি, আবার যাজক শ্রেণীর মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যাজক শ্রেণী, অধিকারভুক্ত শ্রেণী যারা বা অধিকারভোগী শ্রেণী, তাদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো যাজক শ্রেণী আর একটা হলো অভিজাত শ্রেণী। এই দুটো শ্রেণীর মূলত কি করতো, সেই সময় সুযোগ সুবিধা ভোগ করতো, রাষ্ট্রের বিশদ সুযোগ সুবিধা তারা ভোগ করত। এবং আজকে প্রথমে আলোচনা করবো যে ফার্স্ট স্টেট কিংবা প্রথম যাজক সম্প্রদায় যারা, তাদেরকে ফার্স্ট স্টেট বলতে যদি ফ্রান্সের বলি, ফার্স্ট স্টেট কারা, তারা আমরা নিঃসন্দেহে নেব কারা, যাজকরা। এই যাজকরা ফার্স্ট স্টেট ছিলেন মূলত। ফ্রান্সে গির্জা এবং যাজক সম্প্রদায় রাজার, এই ফ্রান্সে রাজ্য ছিল বা রাজার অধীনে যে রাজ্য ছিল তার অধীনের মধ্যে বা তার মধ্যে আরেকটা রাজ্য তারা গড়ে তুলেছিলেন। পূর্বে বলা হয়েছিল যে 1561 সালে এই সময় কন্ট্রাক্ট অফ পলিসি অনুযায়ী যাজকরা ভূ সম্পত্তি যে জন্য সরকারকে নির্ধারিত যে কর দেওয়ার অন্যান্য সম্পদের যে নিয়ম ছিল, তারা সেটা কি করতেন না, তারা সেটা পালন করতেন না। এছাড়াও তারা স্বেচ্ছা কর দিত এবং এই করের হার কিংবা এই করের পরিমাণটা তারা নিজেরা নির্ধারণ করতো। বলতে গেলে যাজকরা কিংবা সেই সময় গির্জা ছিল প্রায় স্বায়ত্তশাসিত। এই সময় মূল যে ভূমি ছিল ফ্রান্সের যে ল্যান্ড ছিল, এই ল্যান্ডের 20% ছিল তাদের দখলে। যাজকরা তো স্বেচ্ছা কর ছাড়া এই সম্পত্তিতে যখন কৃষকরা ফসল উৎপাদন করতো, তার 10 ভাগের 1 ভাগ সেই তারা টাইল হিসেবে ধর্মকর বা টাইল হিসেবে তারা সেটাকে গ্রহণ করত। এছাড়া যাজকরা রাষ্ট্রের অন্যান্য অনেক সুযোগ সুবিধা ভোগ করত। যাজকদের আরও আয়ের অন্যতম উৎস ছিল জন্মের সময় নামকরণ কর এবং মৃত্যুবরণ করলে কোনো নাগরিকের নিবন্ধন কর। এভাবে তারা কি করতো, সে সময় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত। যাজক সম্প্রদায় এ সময় বিত্তশালী গোষ্ঠীতে পরিণত হয়। ফরাসি অর্থমন্ত্রী নেকার সেই সময় উল্লেখ করেছেন এইরকম করে যে গির্জার সেই সময় বার্ষিক আয় ছিল প্রায় 13 কোটি লিভর। ফ্রান্সের বিপ্লবের পূর্বে খাদ্যশস্যের যখন মূল্য বৃদ্ধি পেয়ে যায়, বিপ্লব পূর্বে অনাবৃষ্টির কারণে হোক কিংবা ফসল উৎপাদনের ঘাটতি হোক, এই সময় যখন ফ্রান্সে খাদ্য সংকট দেখা দেয় বা মূল্য বৃদ্ধি যখন পেয়ে যায়, সেই সময় ফ্রান্সের এই গির্জা তাদের সঞ্চিত খাদ্যদ্রব্য কিংবা মূল্যগুলো তারা অধিক মূল্যে কিংবা উচ্চ মূল্যে বৃদ্ধি করে সেখান থেকে তারা ব্যাপক একটা মুনাফা কিংবা সম্পদ সঞ্চয় করে থাকেন। এছাড়াও যদি বলা যায়, যাজকরা ছিলেন বৃত্তি ও পেশাজীবী। তাত্ত্বিক অর্থে এরা কোনো সম্প্রদায় ছিলেন না মূলত, কেননা কেউ জন্মসূত্রে যাজক হতেন না। তবুও ফরাসি আইনে তাদের বিশেষ সম্প্রদায় হিসেবে ভোটাধিকার দেওয়া হয়। অর্থাৎ তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা যদি গ্রহণ পর্যাপ্ত করতো, রাষ্ট্রকে তারা শেষ ছাড় কিংবা সেবাটা দিত না এইভাবে, বাহ্যিক অর্থে কিন্তু তারা না দেওয়ার পরেও তাদের কিন্তু ভোটাধিকারের অভাব ছিল। যাই হোক, এর পরের বিষয়টা আমরা দেখবো যে 1789 সালে ফ্রান্সের ফরাসি বিপ্লব, আমি বিগত ক্লাসে বলেছিলাম, এই সময় ফ্রান্সে বিশপের সংখ্যা ছিল প্রায় 139 জন এবং মোট যাজকের সংখ্যা ছিল 1,20,000 জন।
যাজকদের মধ্যে আবার দুইটি ভাগ ছিল, একটা হলো শহরে অভিজাত যাজক, একটা হলো গ্রামীণ পাদ্রী। ফ্রান্সের ল অফ প্রাইমোজেনিসার এটা অনুযায়ী যেটা বলা হয়েছে, জ্যেষ্ঠ পুত্রগুলো সম্পত্তির উত্তরাধিকারী ছিল, অন্যান্য পুত্রদের ভরণ পোষণের সময় তারা গির্জার বিশপ হিসেবে নিয়োগ পেত। দেশের সর্বস্ব যাজক ছিলেন বিশপরা, অর্থাৎ যাজকদের যে শ্রেণীভুক্ত করা সেটা নিয়ে পরে বলার চেষ্টা করব। এর মধ্যে যারা সর্বোচ্চ স্তরে ছিল তারা হলো কি, তারা ছিলেন বিশপ ছিল। এরা ছিলেন সাদা পোশাকধারী এবং ওই অভিজাত সম্প্রদায় হতে আগত, তাদের আগত বা তারা কোথা থেকে আসতো, অভিজাত সম্প্রদায় থেকে আসতো। ফলে ঊর্ধ্বতন যাজকরা অভিজাতদের মধ্যে চলাফেরা করতো বা বিলাসী জীবন ধারণ করতো। নিম্ন স্তরে যারা ছিলেন তারা কুর হিসেবে তারা ছিলেন মূলত কালো পোশাকধারী। তাহলে বিশপ কিংবা উচ্চ পদধারী যারা ছিলেন তারা হলো সাদা পোশাকের, আর যারা নিম্নতম বা তাদের স্তর থেকে নিচুর স্তরে তারা ছিলেন, তাদেরকে কুর বলা হতো, তারা কিন্তু মূলত ছিল কি কালো পোশাকধারী। এরা ছিলেন দরিদ্র এবং নিষ্ঠাবান। এরা অধিকারহীন জনতা এবং তৃতীয় সম্প্রদায়ের মতোই আর্থিক দুর্দশায় কিংবা তাদের আর্থিক দৈন্যতার মধ্যে তারা দিনরাত করতেন। ফলে উচ্চ পদস্থ যাজকদের এরা ঘৃণা করতেন। এই কারণে নিচু স্তরে যাজক সম্প্রদায় বিপ্লবী যোগ দেয়। অর্থাৎ এই যাজক সম্প্রদায় অনেক সুযোগ সুবিধা ভোগ করলেও যারা নিচু পদে ছিলেন এরা কি করছিলেন, তৃতীয় শ্রেণীর সাথে যুক্ত হয়, তারা বিপ্লবে কি করছিলেন, সংযুক্ত হয়েছিলেন। সেকেন্ড স্টেট যেটা বলেছিলাম অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায়ের কথা বলবো। ফরাসি বিপ্লবের প্রাককালে অভিজাত সম্প্রদায়ের সংখ্যা ছিল মোট 3,50,000। দেশের জনসংখ্যার 2/3 ছিল তারা। ঐতিহাসিক নরমান হ্যামস যিনি বলেছিলেন, তিনি একটা গ্রন্থ উল্লেখ করেছিলেন, সেই গ্রন্থের নাম হলো সোশ্যাল হিস্টোরি অফ দ্য ফ্রান্স রেভলিউশন। এ সকল অভিজাতরা দাবি করতেন যে মধ্যযুগে ফ্রান্সে যে ফ্রাঙ্কুশিরা ফ্রান্সকে জয়লাভ করেছিলেন এই অভিজাতরা তাদেরই বংশধর এবং এই অভিজাতদের পক্ষই প্রতিনিধিত্ব করতেছেন রাজা। এই কারণে তারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে তারা কিভাবে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে, তারা ফ্রান্সে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, যে বিজয়ী ফ্রান্স ছিল তাদেরই বংশধর, এই কারণেই তারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবে। বংশানুক্রমিকভাবে তারা তাদের এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতো এবং স্বজনদের সেটা সংরক্ষণ করত। এরা শুধু বংশের মর্যাদার জোরে উচ্চ পদগুলোতে নিয়োগ পেতেন। অভিজাতদের মধ্যে যারা সামন্তপ্রভু বা লর্ড ফ্রান্সে মোট জমির 20% অধিকার করলেও তারা কি করতেন না, ভূকর দিতেন না কিংবা তারা কোনো প্রকারে খাজা দিতেন না। তাছাড়া আইন অনুযায়ী অন্যান্য কর আদায়ও যেমন ক্যাপিটেশন তারা সেই ক্ষেত্রে তারা কি করতেন, শিথিলতা প্রদর্শন করা হতো। এরা অলস্য করে দিন পার করতেন। তাছাড়া রাজার সভাসদ হিসেবে তারা রাজকীয় উপঢৌকন, বিভিন্ন উপহার, পুরস্কার এবং বিভিন্ন প্রকার ভাতা ও পেনশন লাভ করতেন। কারা? এই অভিজাতরা। অভিজাতের বংশানুক্রমিকভাবে নিয়োগ পেত। তারা কোন দাবির ভিত্তিতে অভিজাত ছিল বলে দিলাম। তারা কিন্তু তেমন কোনো কর দিত না, কিন্তু তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করতো এবং পেনশনও লাভ করতো। তখনকার ফরাসি অভিজাতদের মধ্যে 3টি স্তর লক্ষ্য করা যায়। বণিক অভিজাত, একটা হলো গ্রামীণ অভিজাত এবং চাকরিজীবী অভিজাত। বণিক অভিজাতের অন্তর্ভুক্ত ছিলেন রাজার সভাসদ, সেনাপতি, বিচারপতি এবং উচ্চপদস্থ যারা কর্মকর্তা, রাজদূত, উচ্চপদস্থ প্রশাসনিক যে ব্যক্তিগুলো ছিলেন তারা ছিলেন এই বণিক এর মধ্যে। এরা ছিলেন রাজার সহকারী শাসক শ্রেণীর লোক। এদের বলা হতো দরবারি অভিজাত। এই জন্য এরা খুবই গর্বিত ছিল। এরা প্রধানত ভাষা নগরীতে বসবাস করতেন এবং বহু দাসী এবং অনুচর রাখতে পারতেন। এদের সংখ্যা ছিল প্রায় 4000। গ্রামীণ অভিজাতরা গ্রামে জমিদারিতে বসবাস করতেন। প্রাদেশিক সভায় তাদের বিশেষ প্রতিপত্তি তারা খাটাতেন। এদের সাথে কৃষক সম্প্রদায়ের সরাসরি শোষণের সম্পর্ক ছিল। জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির অনুপাত অনুযায়ী গ্রামীণ এদের যে আয় বৃদ্ধি, বার্ষিক এভাবে বৃদ্ধি তারা পাওয়ার জন্য কি করলেন, বিভিন্ন উপায়ে অনশন করতে থাকায় গ্রামীণ অভিজাতরা জীবনযাত্রার মূল্য কিংবা যখন খরচ বেড়ে যায় তারা তাদের সাথে সমন্বয় করতে না পেরে এই যারা গ্রামীণ অভিজাতে বসবাস করতেন তাদেরও কিন্তু কষ্টের মধ্যে জীবনযাপন করতে হতো। এই কারণে তারা একটা সময় গিয়ে তারা কি করতেন, কৃষকের উপর নিদারুণ অত্যাচার নিপীড়ন শুরু করে চালায়। এই জন্য কৃষক সম্প্রদায় গ্রামীণ অভিজাতদের উপর কি ছিলেন, ক্ষুব্ধ ছিলেন। তৃতীয় শ্রেণীর অভিজাতরা যারা ছিলেন মূলত চাকরিজীবী, ধনী বৌদ্ধদের এক অংশ, সামাজিক মর্যাদা এবং ক্ষমতা লাভের জন্য পার্লামেন্টের বিচারকের পদ এবং ইন্ডিপেন্ডেন্ট যারা কি করতেন, গ্রামে খাজনা আদায় করতেন।
বংশানুক্রমে তারা এটা কিনে নিতেন, ফলে পদমর্যাদার জোরে এরা ছিলেন অভিজাত বলে গণ্য হতেন। 18 শতকে ফ্রান্সের অভিজাতরা সেখানকার কৃষি জমি 3 ভাগের 1 ভাগের মালিক ছিলেন। এটা আদালত গঠন, জরিমানা আদায় এবং একচারে ব্যবসা বাণিজ্য, গম কষাই, চোলা মদ কারবার, এই ধরনের জনগণের বেকার খাটানো ইত্যাদি অধিকার ভোগ করতেন। মর্যাদার প্রতীক হিসেবে তারা কি করতেন? তরবারি বহন করতেন এবং নিজেদের নামের পূর্বে লর্ড কিংবা ব্যারন উপাধি ধারণ করতেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে তৎকালীন ফরাসি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তিনি হল মন্টেস্কু। তিনি এই কথা বলেছিলেন যে অভিজাতদের মধ্যে পরিচয় দিতে তিনি ব্যঙ্গ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, রাজার সঙ্গে যারা সাক্ষাৎ করতে পারতেন, যারা গল্প করতে পারতেন কিংবা আলাপ আলোচনা করতে পারতেন এবং যাদের বংশমর্যাদা এবং ঋণ পেনশন মানে তারাই আছে, তারাই মূলত অভিজাত। এই কথাটা ব্যঙ্গ করে বলেছিলেন কে? মন্টেস্কু। যাই হোক, আমরা থার্ড স্টেটের কথা বলবো, যেটা অধিকার হারা শ্রেণী। এই অধিকার হারা শ্রেণীর মধ্যে কারা ছিল? মূলত এদের মধ্য দিয়ে বিপ্লবের সংগঠন ঘটে। যাদব অভিজাত সম্প্রদায় ছাড়া আরও একটি গোষ্ঠী ছিল, তারা হলেন তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ফরাসি বিপ্লবের প্রাক্কালে প্রায় জনসংখ্যা ছিল 2.5 কোটি, মানে মোট জনসংখ্যার 96% ছিলেন তারা। ধনী বর্জুয়াদের চাল চলা মানে ধনু বর্জুয়া থেকে শুরু করে চাল চুলাহীন ভবপুরে এরা সবাই ছিলেন এর অন্তর্ভুক্ত। এরা ছিলেন ব্যাংকের মালিক, শিল্পোদ্যোগ ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, গ্রন্থাগার, সাংবাদিক প্রমুখ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। যাই হোক, তৃতীয় শ্রেণীর রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, অথচ এরাই ছিল রাষ্ট্রের স্তম্ভ। এদের শ্রমে গড়ে উঠেছিল ফ্রান্সের তারা ফরাসি অর্থনীতি কিংবা ফরাসি সাম্রাজ্য, যে কথাটা আমরা বলবো। যাই হোক, তৃতীয় শ্রেণীর মধ্যে নেতৃত্ব শ্রেণী ছিলেন বর্জুয়া শ্রেণী। এরা মূলত ছিলেন বিপ্লবের নেতৃত্ব দেয়। বাট BRBURG এই থেকে বর্জিয়াস এবং আধুনিক যে বর্জুয়া শব্দটার কথা বলি, এই শব্দটা থেকেই, এই বার্গ থেকে বর্জুয়া শব্দটির উৎপত্তি। যদি বার্গ শব্দটি যদি আমরা বলি, এর অর্থ যদি বলা হয় নগর, নগরের উপকণ্ঠে যারা বসবাস করত তাদেরকে মূলত বর্জুয়া বলা হতো। বর্জুয়াদের আর্থিক সচ্ছলতা থাকলেও তাদের সামাজিক কোনো এবং বংশীয় কোনো মর্যাদা ছিল না। জস রুডে এর মতে ধনী বর্জুয়ারাই অভিজাতদের বংশ মর্যাদা এবং বিশেষ অধিকারগুলোকে কি করে? আক্রমণ করে। বর্জুয়াদের এক অংশ ছিলেন কি? চাকুরি, আইনজীবী এবং চিকিৎসক, অধ্যাপক ইত্যাদি, এবং এরা পেশাজীবী ছিলেন। এদের অনেকেই কি বলা হতো? পাতিবর্জ্য বলা হতো। এদের উচ্চ শিক্ষিত এবং দার্শনিক চিন্তাধারায় উদ্দীপ্ত। এরা ছিল সমাজের অসন্তুষ্ট শ্রেণী, কেননা চিন্তা মনন যোগ্যতায় তারা শ্রেষ্ঠ হলেও উচ্চতর শ্রেণীতে প্রবেশের দরজা তাদের জন্য কি ছিল? বন্ধ ছিল। অর্থাৎ এরা যদি শিক্ষক হয়, সাংবাদিক হয় কিংবা চিকিৎসক হয়, বিচারপতি, যেইলে হোক, এদের ক্ষেত্রে কিন্তু কি করা হয়েছে? এদের কিন্তু চিন্তা করার ক্ষমতা আছে, এরা ব্রেনের চর্চা করে, মেধা চর্চা করে, কিন্তু এদের রাষ্ট্রের উচ্চতর স্তরে কিংবা মর্যাদার স্তরে এরা যেতে পারে না। ঐতিহাসিক হ্যামস্পন বলেছিলেন যে বর্জুয়া শ্রেণীর শাখায় অভিজাতদের সমালোচনা করত, তারা অভিজাতদের মান, মর্যাদা এবং অধিকার লাভের ইচ্ছা পোষণ করতো। অর্থাৎ এই যে চিন্তা যারা করতো, যারা মস্তিষ্কে যারা উন্নত ছিল, তারা কি করতো? তারা এটা প্রত্যাশা করতো শুধু সুবিধা। তৃতীয় শ্রেণীর বৃহৎ অংশ ছিল কৃষক সম্প্রদায়। কৃষকদের মধ্যে দুটো শ্রেণী ছিল, একটা হলো প্রথম শ্রেণী হলো স্বাধীন কৃষক, আর একটা হলো প্রথম শ্রেণী ছিল স্বাধীন কৃষক। এরা ফ্রান্সের প্রতি 4 জনের 1 জন ছিলেন স্বাধীন কৃষক এবং নিজস্ব জমি তারা চাষ করত। মোট কৃষি জমির 1/3 জমির মালিক ছিল এরা। কিন্তু পরিবার প্রতি জমির পরিমাণ এতই কম ছিল যে রাজাকে দেয় কর, লবণ কর এবং তামাক কর এবং মদের উপর অবকারী শুল্ক, মাথা কিছু উৎপাদন কর, সম্পত্তি কর, গির্জাকে প্রদেয় টাইট কর, এসব কর পরিশোধের কর এদের ভরণ পোষণ করা, পরিবারের ভরণ পোষণ করা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়তো। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত অপর কৃষক শ্রেণী ছিল বর্গা চাষী এবং প্রান্তিক, যারা চাষ করতে তারা ক্ষেত মজুর ভূমিদাস। প্রতি 20 জন চাষির 1 জন ছিলেন ভূমিদাস। এসব চাষি বিভিন্ন কর ভাড়া জর্জরিত ছিল। মার্কাসবাদী ঐতিহাসিক ল্যাব্রস বলেন 18 শতকে ফরাসি কৃষকরা ছিলেন সর্বাপেক্ষা সমৃদ্ধ। অর্থাৎ তৃতীয় শ্রেণীতে অপর একদল মানুষ যারা ভবঘুরে ভাসমান শ্রমিক। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রাম থেকে তারা ছিন্নমূল অনেকে দলে দলে শহরে এসে ভিড় জমান। এদেরকে বলা হতো স্যাঁত করে। এদের মধ্যে ছিল গরিব, কারিগর, ছোট দোকানদার। এরা জনসংখ্যার 1/5 এরা মাঝে মাঝে বয়কট এবং দাঙ্গা হাঙ্গামা করত। এই জন্য অভিজাত এবং ধনী বর্জুয়াদের সচ্ছলদের কি করছিলেন? তারা তাদের দলে তারা গাড়াইছিলেন। কিংবা বলতে গেলে এদেরকে বর্জুয়া শ্রেণীর যারা বুদ্ধিজীবী ছিলেন, যারা মেধা চর্চা করতেন, কবি সাহিত্যিক, তারা কি করছিলেন? তাদেরকে দলে
তাদের মাধ্যমে এই বিপ্লব সংগঠনে মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু এদের হঠাৎ করে শহর উপস্থিতি কিংবা সড়ক উপস্থিতির কারণে ভয়ে মূলত ছিলেন কারা? অভিজাত শ্রেণী, ধনী শ্রেণী যারা ছিলেন, এই বোঝা যারা ছিলেন, তারা কিন্তু মাঝে মধ্যে ভয় পেতেন যে এরা অনেক দলবলের সংখ্যায় আসছে, এদের সাথে একসাথে যদি কোনো বিপ্লব সংগঠন করে সেক্ষেত্রে তার জন্য কি হতে পারে? সমস্যা হতে পারে। কিন্তু এদেরকে সাথে নিয়ে একটা পর্যায়ে গিয়ে বিপ্লবের সংগঠন করা হয়েছিল। আমি রাজনৈতিক আলোচনাটা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব। বিপ্লব পূর্বে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা একেবারে শোচনীয় ছিল। 17 শতকে ফরাসি রাজনীতিবিদ রিশুল্লো মেজারিন এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের পরে ফ্রান্স সেরকম শক্তিশালী কোনো শাসকই ছিলেন না। 1614 খ্রিস্টাব্দের পর পর্যন্ত প্রায় 175 বছর পর কোনো পার্লামেন্টে আহ্বান করা হয়নি। এর ফলে রাজা ছিলেন একমাত্র আইন প্রণেতা এবং সর্বসর্বা জনগণের কাছে আদায়কৃত সবটুকুই রাজা নিজেদের প্রাপ্য বলে গণ্য করতেন। স্বেচ্ছাচারী রাজতন্ত্র কিরকম ছিল সেটা আমরা জানার চেষ্টা করি আমরা। এই সময় ফ্রান্সে স্বেচ্ছাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল এবং স্বেচ্ছাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল বিধায় যারা রাজা ছিলেন তারা মনে করতেন আমরা ঈশ্বরের প্রতিনিধি কিংবা ঈশ্বর প্রদত্ত তারা ক্ষমতার মালিক বলে নিজেদের দাবি করতেন। এই প্রসঙ্গে একটা বিখ্যাত উক্তি আছে, চতুর্দশ লুই যে কথাটা বলেছিলেন, তিনি বলেছিলেন আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট। এই শব্দটি পরীক্ষাতে প্রচুর মানে অনেকবার আসে, আমাদের ক্ষেত্রে এটা মুখস্থ করে রাখার বিষয় যে আমি রাষ্ট্র উক্তিটি কার? বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে ফেলে, তারা বলে ষোড়শ লুই, কিন্তু বাস্তবে সেটার উক্তি হলো চতুর্দশ লুই। এটা আমাদের তোমাদেরকে দিয়ে দিয়েছি। এভাবে তারা কি করতেন? এভাবে তারা নিজেদেরকে জাহির করতেন বা প্রচার করতেন। এবং রাজা ছিলেন সেই সময় একাধারে আইন প্রণেতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন। এছাড়া ক্ষমতার অধিকারী ছিলেন। বাস্তব ক্ষেত্রে যদি অন্যভাবে চিন্তা ভাবনা করা হয়, রাজার উপর প্রভাব প্রতিপত্তি ছিল কার? অভিজাত এবং যাজকদের। তারা তাদেরকে নানাভাবে নিয়ন্ত্রণ করত এবং রাজা মাঝে মধ্যে কোনো কাজের জন্য রাজতন্ত্রের সমালোচনা করার অধিকার কারোই ছিল না। পঞ্চম দশ লুইয়ের মতামত প্রকাশের অধিকার রুদ্ধ করেছিলেন। তিনি এই কথা বলেছিলেন, এ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড। অর্থাৎ একজন রাজা তার কর্মকাণ্ডের জন্য একমাত্র জবাবদিহি কার কাছে করবে? ঈশ্বরের কাছে করবে। কেউ রাজার শাসন সম্পর্কে সমালোচনা করলে তাকে লেট্রিজাকেস নামক পরোয়ানা জারি করে গ্রেপ্তারের মাধ্যমে বিনা বিচারে, আমি প্রথম ক্লাসে যেটা বলেছিলাম যে রাজার অন্যায়ের একটা প্রতীক ছিল, সেটা হলো বাস্তুরূপে সেখানে বন্দী করে রাখা হতো। গির্জার অবাঞ্ছিত স্বাধীনতা 1561 খ্রিস্টাব্দে একটা চুক্তির পরে গির্জার অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিচালনার জন্য কি করতেন? রাজা সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করতে পারতেন না এবং কোনো পদার্থ করতে পারতেন না। এর ফলে ফ্রান্সের গির্জা স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হয়। যাজকরা এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে ক্ষেত্র বিশেষে রাজা কর্মকর্তারা তাদের কাছে অসহায় পড়েন। এর ফলে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব ফরাসি রাজতন্ত্রের জন্য শুভ ছিল না, অর্থাৎ সেটা তাদের জন্য ফরাসি রাজতন্ত্রের জন্য মঙ্গলজনক ছিল না। অযোগ্য শাসকের আবির্ভাব, আমি যেটা বলবো সেটা হলো চতুর্দশ লুইয়ের পরে পূর্ব বংশের অযোগ্য শাসকের আবির্ভাব ঘটে। পঞ্চদশ লুইয়ের কথা আমি বলবো। সেই সময় তিনি ছিলেন বিলাসী, অলস, ইন্দ্রকরণ ও ব্যক্তিত্বহীন রাজা। তিনি ছিলেন তার উপপত্নী মাদাম দা পামদুয়ার দ্বারা প্রভাবিত এবং সুন্দরী অহংকারী অস্ট্রিয়ার পত্নী রাজকুমারী মেরি অ্যান্থনির দ্বারা পরিচালিত। ফলে তার সদিচ্ছা থাকা মানে কোনো কাজে আসেনি। বলবো রাজাদের এরকম অযোগ্যতা, অলস্য, ইন্দ্রিয়প্রণত ব্যক্তিত্বহীনতার উপর সেই সময় কি করেছিলেন? এর ফলে শাসন কার্যে তারা দুর্নীতি এবং অভিজাতদের দ্বারা কুপ্রবৃত্ত হয়েছিলেন। অভিজাতদের দৌরাত্ম্য যে কথাটা বলবো, ক্লাস আর একটু হলে আজকে আলোচনা আমি শেষ করব। ফ্রান্সের প্রদেশগুলোতে রাজার কোনো নির্দেশই তারা মানে কি করতেন সেখানে কার্যকর করা সম্ভব হতো না। ফ্রান্সের 12টি প্রদেশের মধ্যে পার্লামেন্টে বিচারকদের অভিজাত শ্রেণী ছিল। এই অভিজাত শ্রেণীর কারণে ফ্রান্সের রাজা তাদের সেই বিষয়গুলোকে কিংবা তাদের সেই নির্দেশগুলোকে সেভাবে তিনি সফলভাবে কি করতে পারতেন না, প্রয়োগ করতে পারতেন না। বিচারের অবস্থা বিশৃঙ্খলা ছিল। ফ্রান্সের বিচারের অবস্থা এক চরম বিশৃঙ্খলা ছিল। একও আইন প্রচলিত ছিল না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকার আইন ছিল। পূর্বে ফ্রান্সের 3টি মূলত ভিন্ন ভিন্ন আইন প্রচলিত ছিল। একটা হলো সামন্ত আদালত, গির্জের আদালত, আর একটা হলো রাজকীয় আদালত। এই তিন ধরনের আইন প্রচলিত মানে 3 ধরনের আদালত প্রচলিত ছিল এবং অনেক ক্ষেত্রে আদালতগুলোর মধ্যে বিরোধ দেখা দিত। শাসনতান্ত্রিক ক্ষেত্রে রাজা যদিও বিচার বিভাগের প্রধান ছিলেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে তিনি বিষয় ছিল অন্যরকম। এর ফলে বিচার ব্যবস্থার দুর্নীতি ও বিশৃঙ্খলা চরম অবস্থায় ধারণ করে। মুদ্রা এবং কর ব্যবস্থার কথা যদি বলি,
ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে মুদ্রা কর ব্যবস্থা ভিন্ন ছিল, ফলে এক অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে কি করা হতো, যদি পণ্য সরবরাহ করা হতো কিংবা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পণ্য পাঠানো হতো, সেক্ষেত্রে সেখানে কর ধার্য করা হয়েছিল। আবার অদূরদর্শী রাজনীতি, এবং শেষ পয়েন্টটা যেটা বলবো সেটা হলো অদূরদর্শী রাজনীতি, অর্থাৎ ফরাসি পররাষ্ট্রনীতির ব্যর্থতা ছিল এই সময় স্মরণযোগ্য কিংবা উল্লেখযোগ্য। পঞ্চদশ লুইয়ের শাসনকালের ফলে অস্ট্রিয়া যুদ্ধে অংশগ্রহণ করে পারে সেই সময় 1740 থেকে 48 সাল পর্যন্ত প্রায় 8 বছর, এবং 70 বছরের যুদ্ধে অংশগ্রহণ করে ফ্রান্সের অগণিত লোকক্ষয় এবং সম্পদের হানি ঘটে। ঐতিহাসিকবিদ বার্নার্স এবং রেয়াল এর প্রসঙ্গে বলেছিলেন যে এই দুটি যুদ্ধে ফ্রান্সের অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হওয়ার ফলে কানাডা এবং ভারতবর্ষ থেকে ফ্রান্সের কি হয়, তাদের যে অধিকৃত অঞ্চলগুলো তারা সেখান থেকে তারা কি হয়ে যায়, বহিষ্কৃত হয়ে যায় কিংবা সেটা হারিয়ে ফেলে। এই দুটি যুদ্ধের পরাজয়ে ফরাসি মর্যাদা অনেকটা ভুলণ্ঠিত হয়। এছাড়া ষোড়শ লুই আগের যুদ্ধগুলি থেকে শিক্ষা না নিয়ে তিনি 1776 সালে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়েন। এছাড়া জড়িয়ে পড়েন, পড়ার ফলে আর্থিকভাবে তিনি যখন বিধ্বস্ত হয়ে যান, বিধ্বস্ত হওয়ার ফলে তিনি বাধ্য হয়ে নতুন কর ধার্য করার কারণে তিনি স্টেট জেনারেল অধিবেশন ডাকার জন্য মনস্থির করেন। স্টেট জেনারেল অধিবেশন মনস্থির করায় মানে হলো রাজার নিজের সামর্থ্যের অভাব প্রমাণিত হওয়া কিংবা নিজের দুর্বলতা প্রকাশিত হওয়া, তিনি এটাই করলেন এবং শেষ পর্যন্ত সেটাই বিপ্লবের অন্যতম একটা কারণ হিসেবে দাঁড়ালো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিল সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।